ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিনের পরীক্ষা অর্থাৎ ইংরাজি পরীক্ষা শেষ হয়ে গেল। তো এরপর তোমাদের মাঝে 3 দিন ছুটি আছে, তারপর অঙ্ক পরীক্ষা আছে। তো এর মাঝে তোমরা 3 দিন ছুটির মাঝে কালকে হাফ হাফ বেলা তোমরা তোমরা যে সমস্ত সাবজেক্টে তোমাদের এখনো সমস্যা কিছু আছে, তারা সেই সব সাবজেক্ট একটু পড়ে নিতে পারো। তো সেই জন্য আমি একটা শেষ মুহূর্তে একটা ফিজিক্যাল সায়েন্সের একটা কিছু সাজেস্টিভ কিছু কোশ্চেন আলোচনা করছি। এগুলো যারা খুবই দুর্বল অবশ্যই তারা অবশ্যই দেখবে, এবং যারা সারা বছর ভালো পড়াশোনা করেছে তারা একটু চেক করে নেবে যে কোনোটা কোনো ছাড়া হয়ে গেছে কিনা। এগুলো একটু ভালো করে দেখো। তো প্রথম কোশ্চেনটা আছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে কোনো ওজোন ক্ষয়ে সহায়তা করে না? তো উত্তর হবে এখানে কার্বন ডাই অক্সাইড, CO2। আমরা জানি NO2 CFC এগুলো ওজোন স্তরে ক্ষয় করে, কার্বন ডাইঅক্সাইড কোনো ক্ষয় করে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, এসআই পদ্ধতিতে চাপের একক কি? চাপের একক আমরা জানি কি, নিউটন পার মিটার স্কয়ার। তো কোনটা হবে? নিউটন M⁻²। এটা যেন মানে ঠিকঠাক ভাবে দাগ দেবে, অনেক সময় চোখে দেখার ভুল হয়ে যায়। নিউটন মিটার স্কয়ার এর অপশনটা একই রকম আছে দেখতে, তাই ওইটা ভালো করে দেখে লিখবে, এই নিউটন পার মিটার স্কয়ার অর্থাৎ N M⁻²। নেক্সট কোশ্চেন আছে, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থে বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কত? আমরা জানি কি, বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক ভর কত হয়? 26। তো 26 এখানে কোনটা হবে? C2H2, এইটা হবে ডি। কেন? কার্বনের কত? 12। তো C2 মানে 12×24, আর হাইড্রোজেনের 1, তাহলে দুটো পরমাণু আছে, তাহলে 2 × 1 অর্থাৎ 12×24 যুক্ত 2 সমান 26। তাহলে অপশন হলো ডি। নেক্সট আছে, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? এটা হবে হীরক। হীরকের তাপ পরিবাহিতা সর্বাধিক। এগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবগুলোই দেখে যাবে। আমি শর্ট প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে নেবো, তোমরা বাকি বড় প্রশ্নগুলো স্ক্রিনশট মেরে রাখবে এবং যখন পড়বে ওইগুলো বই দেখে পড়ে নেবে। আর যদি এই কোশ্চেনটা যদি বলো তাপ পরিবাহিতা সর্বাধিক কোন ধাতুর, তখন উত্তর হতো রূপা। আর যখন কিছু বলবে না তখন হবে হীরকের সর্বাধিক। নেক্সট আছে, কোনটি হ্রস্ব দৃষ্টির কারণ নয়? হ্রস্ব দৃষ্টিতে কি হয়? রেটিনার সামনে কি আলোগুলো মিলিত হয়, তাহলে কোনটি কারণ নয়? চোখের লেন্সের এফ কমে যাওয়া, এটা সঠিক। কেন কি, আগে রেটিনার সামনে তৈরি হচ্ছে মানে কি, ফোকাস দৈর্ঘ্য কমে যাচ্ছে। অক্ষিগোলকের আকার বড় হয়ে যাওয়া, হ্যাঁ এটাও একটা সঠিক কারণ। কেন? অক্ষিগোলকের আকার বড় হয়ে গেলে কি হচ্ছে, তো অতদূর পৌঁছাতে পারছে না, তার আগেই মিলিত হয়ে যাচ্ছে। অক্ষিপটের আকার বড় হওয়া, ওটাও সেম, আকার বড় হয়ে গেলে কি হচ্ছে, ওটা রেটিনার আগেই মিলিত হয়ে যাচ্ছে, রেটিনা থেকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। তো নেক্সট আছে, কর্ণিকা তলের বক্রতা কমে যায়, এটাই হবে। কেন? বক্রতা কমে যাওয়ার জন্য কি হচ্ছে, ওটা সামনে গঠন হচ্ছে। তো এটা হচ্ছে মানে বক্রতা হয়েছে দূরে চলে যাচ্ছে, বক্রতা যখন কমে যাবে ওটা কি রেটিনা টপকে চলে যাচ্ছে ফোকাস বিন্দুটা। সুতরাং এখানে যেহেতু কমে যাওয়া হয়েছে, এটা হয়তো বেড়ে যাওয়াটা সঠিক উত্তর হতো। তাহলে কোনটি নয় বলেছে, যেহেতু এখানে কোনটি কারণ নয় বলেছে, তো উত্তর হবে কর্ণিকা তলের বক্রতা কমে যাওয়া। আর এখানে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যে হ্রস্ব দৃষ্টির আমরা ত্রুটি দূর করব কোন লেন্স ব্যবহার করে? উত্তর হয় অবতল লেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, হ্রস্ব দৃষ্টি মানে কি, কাছেরটা আমরা দেখতে পাবো, দূরেরটা দেখতে পাবো না। সেটা কোন লেন্স ব্যবহার করা হয় ত্রুটিটা দূর করার জন্য? এটা হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট হচ্ছে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ কি? আমরা জানি কি, সর্বোচ্চ তরঙ্গ হচ্ছে রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ, আর সর্বনিম্ন হবে গামা ওয়েভ। এটা হচ্ছে গামা ওয়েভ, উত্তর হবে। নেক্সট আছে, উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কোনটির? উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কোনগুলির? না, যেগুলো হচ্ছে অর্ধপরিবাহীর। আর এখানে অর্ধপরিবাহীর উদাহরণ কোনটা হচ্ছে? এখানে হচ্ছে জার্মেনিয়াম, আর অপশন সিলিকন থাকলে সিলিকনও হতো। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় ধাতুর কি, উষ্ণতা বৃদ্ধিতে রোধটা বৃদ্ধি পায়, আর এগুলো কি, রোধ হ্রাস পায় কি, জার্মেনিয়াম। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ এবং গলনাঙ্ক নিম্ন। তাহলে এটা ভালো করে অপশনটা দেখবে, উচ্চ রোধ আর গলনাঙ্ক নিম্ন, এবং উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন আছে, তেজস্ক্রিয় মৌলের বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি হচ্ছে? আমরা জানি বিটা কণা
বিটা কণা যখন নিঃসরণ হয় তখন কি পারমাণবিক সংখ্যা এক বাড়ে, একটা যদি বিটা কণা বেরোয়, আর ভর সংখ্যাটা কি থাকে, একই থাকে। সুতরাং উত্তর হবে অপশন বি, পারমাণবিক সংখ্যা এক বাড়ে। নেক্সট আছে একাধিক যোজ্যতা দেখা যায় কোন কোন মৌলের? উত্তর হবে সন্ধিগত মৌল। এটা সন্ধিগত মৌলের একটা ধর্ম, একাধিক যোজ্যতা দেখা যায়। এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবগুলোই দেখে যাবে, এর মধ্যে আশা করছি কিছু কমন পেয়ে যাবে। নেক্সট আছে কোনটিতে অষ্টক সূত্র প্রযোজ্য নয়? কোনটিতে? না লিথিয়াম হাইড্রাইডে। নেক্সট আছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফারের দমনে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ দমনে কপার সালফারের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। নেক্সট হচ্ছে HCl অ্যাসিডের হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের পদ্ধতির নামটা কি? এটা হচ্ছে লাব্লাং পদ্ধতি। তোমাদের সব পদ্ধতিগুলো যে কোনো দিয়ে শর্ট প্রশ্ন আসতে পারে। হেবার পদ্ধতিতে কি অ্যামোনিয়া তৈরি হয়, হ্যাঁ, আর কি লাব্লাং পদ্ধতিতে HCl তৈরি হয়, আর হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে কি হয়, নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হয় HNO3, আর বর্ষা পদ্ধতিতে কি হয়, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত হয়। তো এই সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা নেক্সট আছি ডুরলামিনে কোনটি থাকে না? ডুরলামিনে আমরা জানি কি অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ থাকে। তো কোনটি থাকে না বলে তোমরা কিন্তু কোশ্চেনে সবাই ভালো করে লক্ষ্য রাখবে কোনটায় না বলেছে আর কোনটায় মানে হ্যাঁ টাইপ হ্যাঁ বাচক বলেছে। এটা ভালো করে না প্রশ্ন থাকলে সেটাকে ভালো করে আগে লক্ষ্য করবে। তাড়াহুড়ো করে কেউ পরীক্ষা দেবে না, প্রশ্নটা আগে ভালো করে পড়বে। তো উত্তর হবে নিকেল। আচ্ছা কাঁচা ফল পাকাতে নিচের কোন গ্যাসটি ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে আমরা জানি কি ইথিলিন। তো উত্তর হবে অপশন সি। আচ্ছা এখানে আমি টোটাল 90 মার্কসের কোশ্চেন যেমন টাইপের হয় সেইগুলোই আমি দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, যত যেমন গাইডলাইন থাকে যেই চ্যাপ্টার থেকে যতগুলো MCQ, যতগুলো SAQ, হ্যাঁ, সব যেগুলো কতগুলো লং অ্যান্সার সবগুলোই সেইভাবে আমি কোশ্চেনটা সেট করেছি। তো সুতরাং তোমরা এই কোশ্চেনগুলো পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে। আর যদি পারো এই অঙ্ক পরীক্ষা 3 দিনের ছুটির মাঝে একটা দিনের হাফ বেলা এই কোশ্চেনগুলো দেখে নিতে পারো যাদের অসুবিধা আছে। আর যারা সারা বছর পড়াশোনা করছো জানো এই কোশ্চেনগুলো দেখে নেবে, যদি জানো আর পড়ার দরকার নেই এখন, হ্যাঁ, একদম পরীক্ষার আগের দিন এগুলো ভালো করে দেখে নেবে। তো এরপর আসি খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে? এটা এবছর খুব আসতে পারে। হ্যাঁ, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কি ডবসন একক, ব্র্যাকেটে DU লিখে দেবে, ডবসন ইউনিট যেহেতু, বা ডবসন একক। হ্যাঁ, ওই চিহ্ন হচ্ছে DU। এবার আসি সুইট গ্যাস কি? সুইট গ্যাস কি? না সুইট গ্যাস হচ্ছে আমাদের মানে আমাদের যে কয়লা খনিতে ওখানে কি হয়, ওখানে কঠিন কয়লার কঠিন স্তরের মধ্যে মিথেন গ্যাস অধিশোষিত অবস্থায় বা মানে মানে অধিশোষিত অবস্থায় থাকে। তো ওই ওই মিথেন গ্যাসের মধ্যে কি হয়, ওতে সামান্য শুধু কার্বন ডাইঅক্সাইড থাকে, আর আর এতে কিছু থাকে না, মানে শরীর বা পরিবেশের পক্ষে ক্ষতিকারক কোনো গ্যাস যেমন H2S এসব থাকে না বলে ওটাকে কি বলা হচ্ছে, সুইট গ্যাস বলা হচ্ছে। তো নেক্সট আসি ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় কোন বায়ুমণ্ডলের কোন স্তরে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ওটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে। আচ্ছা নেক্সট আছে 30 ডিগ্রি 300 কেলভিন এর মধ্যে কোনটি উচ্চতর? ডিগ্রি সেন্টিগ্রেড আছে একটা ইউনিট, আর এটা হচ্ছে কেলভিন আছে। সুতরাং ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি কেলভিনে ট্রান্সফার করতে চাই, এর সাথে কি 273 যোগ করতে হবে। তো 30 যুক্ত 273 মানে 303 কেলভিন, আর এটা 300 কেলভিন আছে। তাহলে কোনটা বড়? উত্তর হয়ে যাবে এটা হতে হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড় হয়ে যাবে। আচ্ছা কোন শর্তে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা হয়? এটা প্রায়ই তোমরা প্রত্যেকেই ভুল করো, যে কোন শর্তে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়। কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে, যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে সেই কোশ্চেনটা নয়। এটা হচ্ছে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়, মানে নর্মাল গ্যাসকে তরলে পরিণত করতে গেলে আমার কি করতে হবে, তার আয়তনটা কমাতে হবে, মানে আমাকে চাপ দিতে হবে উচ্চ চাপে। আর আয়তন কমবে কখন, আর যদি উষ্ণতাটাকে কমায় তাহলে নিম্ন উষ্ণতায়, মানে ঠিক বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস করতে গেলে যে কন্ডিশন হয় এটা তার উল্টোটা। হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবে। আচ্ছা নেক্সট আসি কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা কি জানি আলফা, আয়তন প্রসারণ গুণাঙ্ক কি গামা। আর আমরা জানি আলফা ইস টু বিটা ইস টু গামা মানে 1:2:3 হয়। সুতরাং এখানে আলফা ইস টু গামা বলেছে, সুতরাং 1:3 হবে। আর আলফা ইস টু বিটা ইস টু গামা সমান 1:2:3। আচ্ছা নেক্সট আসি তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কেন না প্রত্যেক প্রত্যেক তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা সবসময় একই থাকে, কিন্তু আপাত প্রসারণ কি প্রত্যেক তরল পদার্থ বিভিন্ন পাত্রে রাখলে তরল আপাত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হয়। হ্যাঁ, সেই জন্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ককেই তরলের নিজস্ব বৈশিষ্ট্য বলে।
আচ্ছা, কাঁচের সাপেক্ষে নেক্সট কোশ্চেন, কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 1.5 হলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? তো ওর অপোজিট হয়ে যাবে, অনন্যক হয়ে যাবে 1/1.5। কাঁচের সাপেক্ষে বায়ু বলেছে, তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচ হলে অনন্যক হয়ে যায় 1/1.5 হয়ে যাবে, যেটা হবে উত্তর সেটাই। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলক দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় অবতল দর্পণের একটা বিশেষ রূপ, অধিবৃত্তীয় দর্পণ বলে ওটাকে। তো ওতে কি হয়, অবতল দর্পণের বিশেষ রূপ, অবতল দর্পণের ফোকাসে কোনো বস্তু থাকলে কি হয়, সেটা ফোকাস থেকে যদি কোনো আলোকরশ্মি নির্গত হয়, ওটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে যায়। সুতরাং এই ক্ষেত্রে মোটর গাড়ির হেডলাইটটা কি হয়, ফোকাস বিন্দু রেখে দিই, তাহলে কি হচ্ছে, প্রতিফলনের পর আলোটা সমান্তরালভাবে যাবে, ফলে অনেক দূর আমরা দেখতে পাবো। নেক্সট আছে ডায়নামো মোটরের দুটি পার্থক্য। এটা গত বছর পড়েছে, তাও আমি দিয়েছি, এটা একটু দেখে নেবে বইতে। হ্যাঁ, যে একটা ডায়নামোতে হয় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর মোটরে কি হয়, মোটরে হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এটা দেখে নিও বইটা। নেক্সট আছে 220 ভোল্ট আর 60 ওয়াট, আর একটা আছে 110 ভোল্ট 60 ওয়াট, বাদুরটির মধ্যে রোধের অনুপাত কত? তাহলে আর সমান কি জানি, ভি স্কোয়ার বাই পি। আর সমান ভি স্কোয়ার বাই পি। এখানে ভি মানে যে ভোল্টের সঙ্গে যেটা আছে, আর পি মানে যে ওয়াটের সঙ্গে যেটা আছে। তো এই দুটার অনুপাত তোমরা করে নেবে। আর1 সমান ভি ওয়ান স্কোয়ার বাই পি ওয়ান, আর আর2 সমান ভি টু স্কোয়ার বাই পি টু। এটা আর1:আর2 হয়ে যাবে, কাটাকাটি করলে দেবে 4:1 উত্তর হয়ে যাবে। নেক্সট আছে তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। তাহলে তেজস্ক্রিয়তে একটি নিউক্লিয় ঘটনা কি করে বলবো আমরা? কারণ আমরা জানি কি, কোনো মানে নতুন পদার্থ কখন তৈরি হয়, যখন তার নিউটন প্রোটন সংখ্যার চেঞ্জ হয়। ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হলে কিন্তু সেটা আয়নে পরিণত হবে, কিন্তু নতুন পদার্থ তৈরি হবে না। একমাত্র নিউটন প্রোটন সংখ্যা হলেই, নিউটন প্রোটন সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরের কোনো জিনিস চেঞ্জ হলে, নিউটন বা প্রোটন সংখ্যা চেঞ্জ হলে তখন সেটা নতুন পদার্থের তৈরি হয়। হ্যাঁ, সেটা আমরা পরের শ্রেণীতেও দেখেছি। নিউটন প্রোটন কি হয়, যখন পরপর নিউটন বা প্রোটন সংখ্যা পরপর বাড়তে থাকে পর্যায় সারণীতে, মানে হাইড্রোজেন হিলিয়াম যখন পরপর হয়, ওদের একটা কি মানে আলাদা আলাদা মূলতল হচ্ছে, ফলে ওদের প্রোটন সংখ্যা চেঞ্জ হচ্ছে, পূর্ণ ক্রমাঙ্কটা চেঞ্জ হয়। তাহলে যখন নিউটন প্রোটন সংখ্যা চেঞ্জ হয়, তখন আমরা জানি নতুন মৌল তৈরি হয়। আর তেজস্ক্রিয়তাতে কি হয়, তেজস্ক্রিয়তাতে আমরা দেখেছি যখন আলফা কণা বা বিটা কণা বেরিয়ে যায়, তখন নতুন মৌলের সৃষ্টি হয়। হ্যাঁ, সেই জন্য আমরা কি বলতে পারি, তাহলে যখন নতুন মৌল সৃষ্টি হয়, নিশ্চয়ই আলফা কণা বেরোতে যদি নতুন মৌল সৃষ্টি হয়, তারপরে নিশ্চয়ই এটা নিউক্লিয়াসের চেঞ্জ হয়েছে, ইলেকট্রনের সংখ্যা চেঞ্জ হয়নি। সুতরাং এটা নিউক্লিয় ঘটনা, এইভাবে আমরা বলতে পারি। তাই তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা। আচ্ছা, তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম গ্যাস থাকে কেন? তেজস্ক্রিয় খনিতে আমরা জানি কি, কোনো আলফা কণা যেটা তেজস্ক্রিয় ধাতু দিকে নির্গত হয়, আলফা কণা কি হিলিয়াম 2+ আয়নের সমান। 2+ মানে কি, দুটো ইলেকট্রন কম আছে, হিলিয়াম 2+। তো বায়ু দিয়ে কি করে, ওরা পরিবেশ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে নেয়। গ্রহণ করে নিয়ে কি হবে, হিলিয়াম 2+ + 2 ইলেকট্রন হলে এটা হিলিয়াম পরমাণুতে পরিণত হয়ে যাবে। আর ওই হিলিয়ামটা কি হচ্ছে, গ্যাস রূপে খনিতে অবস্থান করে। সেই জন্য তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম গ্যাস থাকে। সুতরাং এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, আমি শর্ট প্রশ্নগুলো একটু আলোচনা করে নিচ্ছি। নেক্সট আছে চ্যালকোজেন মৌল কোনটি? তো চ্যালকোজেন মৌল কোনটি কোনটি হবে? চ্যালকোজেন মৌল হচ্ছে, চ্যালকোজেন মৌল সালফারটা বলা হচ্ছে চ্যালকোজেন মৌল। ক্যালামাইন কোনটা? ক্যালামাইন হচ্ছে একটা সংকর ধাতু, এটা হবে জিঙ্ক ZnCO3, আর মানে এটা হচ্ছে ZnCO3। আর হ্যালোজেন মৌল যার তড়িৎ বেশি, সেটা কোনটা হচ্ছে, এটা হচ্ছে ফ্লোরিন। আর গ্যালভানাইজেশনে কোনটা ব্যবহার করা হয়? গ্যালভানাইজেশনে ওটা কি হয়, জিঙ্ক ব্যবহার করা হয়। সুতরাং এখানে সবগুলোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে চ্যালকোজেন, গ্যালভানাইজেশন, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। বাকি কোশ্চেনগুলো একটু দেখে নাও, যে চিনি জলীয় দ্রব্য কিন্তু জলীয় দ্রাবণে তড়িৎ পরিবহন করে না কেন? মৃদু তড়িৎ বিশেষ্য জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন ক্ষমতা কম কেন? কারণ ওগুলো আয়ন খুব কম আয়নিত হয়। আর নেক্সট আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পার্থক্য, এগুলো সব বইতে দেখে নেবে। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাইট্রোলিম কি। নাইট্রোলিম কি, কেন ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের যে ধূসর বর্ণের মিশ্রণ, হ্যাঁ, সেটাকে একটা সার হিসাবে ব্যবহার করা হয়, ওটাকে আমরা কি বলছি, নাইট্রোলিম। এবার ওটা কিভাবে উৎপন্ন হয় সেটাও তোমাদেরকে লিখে দিতে হবে, যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বনের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বন তৈরি হয়, এই মিশ্রণটাকে আমরা কি বলছি, নাইট্রোলিম। আচ্ছা, নেক্সট দেখে নেবে পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রেটের ঘন জলীয় দ্রবণে সরাসরি উত্তপ্ত করলে নাইট্রোজেন প্রস্তুত করা হয় না কেন?
হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুতির জন্য নাইট্রোলিম, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হুম। নিয়ে হচ্ছে ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় এমন একটি জৈব গ্যাসের নাম কি লিখো? তো জৈব গ্যাসের নাম কি হবে? এটা হবে অ্যাসিটিলিন হবে। হ্যাঁ, C2H2। নেক্সট আছে, এবার বাকি কোশ্চেনগুলো তোমরা এবার দেখে নেবে। হ্যাঁ, একটু জৈব বিভাজ্য পলিমার নাম বইতে সব আছে। রেকটিফাইড স্পিরিট কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 95%, 95.6% ইথিলিন আর 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে, এটা পানি হিসাবে ব্যবহার করা হয়। তো এখানে এরপর বাকি কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, এগুলো স্ক্রিনশট মেরে নাও, বই থেকে দেখে নেবে। যদি না পাও আমাকে কমেন্টে লিখবে, যদি না উত্তর কিছু পাও। হ্যাঁ, আমি সব বলে দেবো। এটা স্ক্রিনশট মেরে বাকি কোশ্চেনগুলো সব দেখে নাও। তো এগুলো সব স্ক্রিনশট মেরে নাও। এবার স্ক্রিনশট মেরে এগুলো বই থেকে উত্তর খুঁজে পড়বে। যারা পড়েছো তাদের এই তারাও একটু দেখে নেবে জাস্ট। এগুলো আর কিছু নেই, এগুলো আমি এটা পুরোটাই 90 নাম্বারের মতো করে সব চ্যাপ্টার থেকেই করেছি। তোমরা একটু দেখে নেবে, যেটা পারবে না সেটা আমাকে কমেন্টে লিখবে। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটু স্ক্রিনশট মেরে রেখে দাও। তো শেষকালে আরেকটা কথা বলছি, তোমরা অবশ্যই সবাই মার্জিন টানবে। যেটা তোমরা পরীক্ষার হলে করো না তাড়াহুড়ো হচ্ছে, অবশ্যই মার্জিন টানবে এবং পার্থক্যকে স্কেল দিয়ে ছক করে সুন্দরভাবে লিখবে। হ্যাঁ, বাম দিক ডান দিক থাকবে, সব সেইভাবে লিখবে। হুম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তোমরা সব ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।